হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে কঠিনের আয়তন প্রসারণ কীরকম হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং কঠিনের দৈর্ঘ্য, আয়তন, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্কিত কিছু মিশ্র প্রশ্নাবলী করব। ঠিক আছে, তা শুরু করা যাক। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কি বুঝবো? একটা কথা বলি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে যা যা বলেছিলাম একই রকম হুবহু সংজ্ঞা হবে, শুধুমাত্র দৈর্ঘ্যের জায়গায় আয়তন বসিয়ে দাও, ব্যাস, সংজ্ঞা একই রকম। কিরকম দেখো, কোনো কঠিন পদার্থে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থে আয়তন প্রসারণ বলে। তাহলে দেখো, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো না, কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে, দেখো শুধু এই জায়গাগুলো চেঞ্জ হয়েছে। আয়তনের দৈর্ঘ্য ছিল, সেখানে ক্ষেত্র প্রসারণে ক্ষেত্রফল হয়েছে, আয়তনে মানে আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আয়তনে হবে। আর যে দৈর্ঘ্য ছিল ওখানে দেখো ক্ষেত্রফল ছিল, ক্ষেত্র ছিল, এখানে আয়তন হয়েছে, যেহেতু আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এটা ম্যাথমেটিক্যাল ব্যাপার আছে, আমরা একটু ধরি V1 আয়তনে কোন কঠিন পদার্থে উষ্ণতা T1 থেকে বৃদ্ধিতে T2 করা হলে অন্তিম আয়তন হয় V2। ঠিক আছে, এবার দেখো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দিয়ে লেখে। ঠিক আছে, গামা হলে আয়তন
আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞানুসারে কি হবে না, দেখো গামা ইকুয়ালস টু v2 minus v1 by v1 into t2 minus t1, ঠিক আছে? এইটা হয়ে যাবে। এবার আগে দেখিয়েছিলাম ওখান থেকে আমরা v2 বের করতে পারি, এইটা এর আগেরটায় আমরা দেখিয়েছিলাম v2 equals to হয়ে যাবে v1 into 1 plus gamma t2 minus t1, এটাও আমরা দেখিয়েছিলাম, এটাও বলেছিলাম যে এটা পরীক্ষায় লেখার দরকার নেই, এত পর্যন্ত লিখতে, ঠিক আছে? আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো এবং তার উত্তর যেটা বলা হলো সেটা ঠিক আছে, বুঝে দিলাম এটা। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন 2, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক ও মাত্রা লিখো। একই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ও মাত্রা যা যা ছিল, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে কি ছিল, পার ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ফারেনহাইটের হলে ডিগ্রি ফারেনহাইট বা পার ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কেলভিনে এসআইতে হলে হ্যাঁ কে ইনভার্স বা পার কেলভিন, আর মাত্রা যেটা ছিল সেই একই মাত্রা, ঠিক আছে? আশা করি লিখতে পারবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আয়তন প্রসারণ আয়তন প্রসারণ গুণাঙ্কের এককে একক আয়তনের এককের উপর নির্ভর করে না, শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। প্রমাণ করো। একই এইটাও আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা লিখিয়েছিলাম প্রশ্নটা, শুধু ওখানে এল এর জায়গায় ভি হয়ে যাবে, ঠিক আছে? একই রকম টেকনিক পড়ে নেবে এটা। প্রশ্ন 4, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক
এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, দেয় মাঝে সাঝে, ঠিক আছে। একই রকম টেকনিক আমি একটা টাইপে লিখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা অন্য টাইপগুলো লিখতে পারবে। আমি বিকল্প উত্তরটা লিখিয়ে দিচ্ছি, আগের বারে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে যে রূপ লিখিয়েছিলাম ওই রকম, ঠিক আছে। দুভাবেই লিখে যাবে। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 into 10 to the power -6 per degree Celsius বলতে বোঝায় যে এক সেন্টিমিটার কিউব বা 1 মিটার কিউব আয়তনের একক এটা, বা 1 ফুট কিউব লোহার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে, আমাদের প্রশ্ন লিখে দিলাম, বৃদ্ধি করলে যথাক্রমে 36 into 10 to the power -6 সেন্টিমিটার কিউব বা 36 into 10 to the power -6 মিটার কিউব বা 36 into 10 to the power -6 ফুট কিউব আয়তন বৃদ্ধি পায়, ঠিক আছে। আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পারলে এবং তার উত্তর কিভাবে লিখতে হবে। এর আগেও লিখেছিলাম এরকম ধরনের, শুধু ওখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ছিল, এখন আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে। আশা করি বুঝতে পারলে। আমরা নেক্সট প্রশ্নে যাব, মুছে দিলাম। প্রশ্ন 5, প্রশ্ন 5, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ও আয়তন প্রসারণ গুণাঙ্ক গামার মধ্যে সম্পর্ক। সম্পর্কটি লিখব। দেখো এটাও মাঝে সাঝে এমসিকিউ শর্ট কোশ্চেনে আসে। আমরা এইভাবে লিখতে পারি আলফা ইকুয়ালস টু গামা বাই 3 বা গামা ইকুয়ালস টু 3 আলফা। ঠিক আছে। 6, প্রশ্ন 6, আলফা বিটা, আশা করি এগুলো এখন বুঝি, গামার মধ্যে সম্পর্কটি লেখো। খুব ইম্পর্টেন্ট,
অনুপাত আকারে লিখি তাহলে আলফা ইস টু বিটা ইস টু, আচ্ছা আগে অনুপাত আকারে না, আগে নর্মাল ভাবে লিখি, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, এই একটা সম্পর্ক। আর যদি অনুপাত আকারে লিখতে দেয় আলফা ইস টু বিটা ইস টু গামা, তাহলে 1 ইস টু 2 ইস টু 3, এইভাবে হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারলে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু যদি দেয় বিটা ও গামার মধ্যে সম্পর্কটি লিখতে, কি সম্পর্ক হবে? বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3 বা 3 বিটা ইকুয়ালস টু 2 গামা, এটাও হতে পারে, এটাও পসিবল। ঠিক আছে, আশা করি এই প্রশ্নগুলো বুঝতে পারলে। আমরা আরো দু একটা টুকিটাকি প্রশ্ন দেবো এই ভিডিওতে, দেখো দেখে নাও। এটা মুছে দিলাম। দেখো 7 নম্বর ঢালাইয়ের সময় লোহার রড ব্যবহার করা হয়, কিন্তু অন্য কোনো ধাতুর রড ব্যবহার অন্য কোনো ধাতুর রড ব্যবহার হয় না কেন? ব্যবহার করা লেখা হয় না কেন, এই প্রশ্নটা মাঝে সাথে দেয়। একটা কথা বলি, ধরো ঢালাইয়ের সময় কি হয়, কংক্রিটের মধ্যে রডগুলো দেয়া থাকে, তাই তো, সেখান থেকে পিলার তৈরি হয়, ছাদ তৈরি হয়। এবার ধরো আমাদের সবসময় টেম্পারেচার বা উষ্ণতা একই রকম থাকে না, দিনের উষ্ণতা একরকম থাকে, রাতে উষ্ণতা একরকম থাকে, গ্রীষ্মকালে উষ্ণতা একরকম থাকে, শীতকালে উষ্ণতা একরকম থাকে। অর্থাৎ গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি হয় বা উষ্ণতা বেশি হয়, এবং শীতকালে তাপমাত্রা বা উষ্ণতা কম হয়। এর ফলে কি হয়, ওখানে কংক্রিট এবং লোহার রড দুজনেরই কি হয়, প্রসারণ হয়। তাহলে গ্রীষ্মকালে কি হয়, প্রসারণ হয়, শীতকালে কি হয়, সংকোচন হয়। এখন যেহেতু লোহা এবং কংক্রিটের দুজনেরই প্রসারণ গুণাঙ্ক একই হয়, অর্থাৎ দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন, প্রসারণ একই রকম হয়, তাই কি হয়, নরমালি উষ্ণতা যদি বাড়ে বা কমে, অর্থাৎ গ্রীষ্মকালে বেশি শীতকালে কম, তার ফলে কোনো ফাটলের সৃষ্টি হয় না, কারণ দুজনে সমানভাবে প্রসারিত হয়, সমানভাবে শীতের সময় সংকুচিত হয়। কিন্তু অন্য কোনো ধাতুর যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কংক্রিটের প্রসারণ এবং লোহা ছাড়া অন্য কোনো ধাতু ব্যবহার করলে তার প্রসারণ বা সংকোচন বিভিন্ন হয়, তার ফলে কিন্তু পিলার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা কি করি,
লোহার রড ব্যবহার করি ঢালাইয়ের সময়, অন্য কোনো ধাতুর রড ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছো। তোমরা গুছিয়ে আনসারটা লেখার চেষ্টা করো, ঠিক আছে? এই একটা প্রশ্ন আছে, আরো টুকটাক অনেকগুলো প্রশ্ন হয়, যেমন কোশ্চেন নাম্বার 9। এখানে গামা দিয়েও হতে পারে, গামা সি ও গামা এফ এর মধ্যে সম্পর্কটি লেখো। এটা হয়ে যাবে কি, গামা এফ ইকুয়ালস টু 5/9 গামা সি। ঠিক আছে, এই একটা সম্পর্ক আছে, মনে রাখবে। এটার উত্তরটা লিখে দিলাম 10। আরো ধরো কিছু প্রশ্ন হতে পারে, যেমন ধাতব স্কেল যে উষ্ণতায় তৈরি হয় সেই উষ্ণতা ছাড়া অন্য কোনো উষ্ণতায় সঠিক পাঠ দেয় না কেন? দেখো, ধাতব স্কেল যে উষ্ণতায় তৈরি হয় সেই উষ্ণতায় দৈর্ঘ্যের যে মাপগুলো থাকে, অর্থাৎ যদি মিটার স্কেল হয় বা সেন্টিমিটার বা ফুট স্কেল হয়, সেখানে 1 মিটার বা 1 সেন্টিমিটার বা 1 ফুট একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে। এখন যদি অন্য কোনো উষ্ণতা যায় তাহলে কি হয়, উষ্ণতা বাড়লে দৈর্ঘ্যগুলো বেড়ে যায়। তার ফলে আমরা যে অ্যাকচুয়াল পার্ট নিই সেই পার্ট, মানে যে পার্ট নেওয়া হয় অন্য উষ্ণতায়, যদি উষ্ণতা বেড়ে যায়, যে উষ্ণতা ধাতব স্কেল তৈরি হয়েছে তার থেকে যদি উষ্ণতা বেড়ে যায়, তাহলে কি হয়, যে পার্ট আমরা নিই সেই পার্ট কিন্তু প্রকৃত পার্টের থেকে কম হয়ে যায়। আবার একইভাবে শীতকালে যেহেতু সংকোচন হয়, তাই যে উষ্ণতা ধাতব স্কেল তৈরি হয় যদি তার থেকে কম উষ্ণতায় আমরা পার্ট নিই, তাহলে দেখা যাবে যে আমরা যে পার্ট নিই সেই পার্ট প্রকৃত পার্টের চেয়ে বেশি হয়ে যায়। এই কারণে ধাতব স্কেল যদি আমরা ব্যবহার করি তাহলে সেই যেই উষ্ণতায় তৈরি হয় সেই উষ্ণতাতেই পার্ট নেওয়া হয়। অন্য কোনো উষ্ণতায় কিন্তু পার্ট নিলে আমাদের পাঠে কি হয় বা রিডিংয়ে কি হয়, একটা ত্রুটি আসে। ঠিক আছে, এই কারণে আমরা ব্যবহার করি। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরো অনেক রকম প্রশ্ন হয়, একটা প্রশ্ন আছে, তাপ প্রয়োগে সহজে প্লাটিনাম তাকে কাচের সঙ্গে সিল করা যায় কেন? কারণ দেখো, প্ল্যাটিনাম তার আর কাঁচ এই দুজনেরই প্রসারণ গুণাঙ্ক একই রকম হয়, তাই জন্যে এ যত পরিমাণ প্রসারিত হয় কাঁচও তত পরিমাণ প্রসারিত হয়। এই কারণে প্ল্যাটিনাম তারকে সহজে সিল করা যায়। কিন্তু আমরা যদি অন্য কোনো তামার তার ব্যবহার করি, সেই তামার তারকে কিন্তু কাঁচের সঙ্গে সহজে সিল করা যায় না, কারণ তামার প্রসারণ গুণাঙ্ক অনেক বেশি কাঁচের তুলনায়। এই জন্যে আমরা কি করি, তাপ প্রয়োগে সহজেই প্ল্যাটিনাম তারকে কাঁচের সঙ্গে আমরা সিল করতে পারি।
ঠিক আছে। আরো নানা রকম প্রশ্ন দিতে পারে, যেমন ধরো একটা প্রশ্ন হতে পারে এটা হলো 10 হলো, আমরা 12 11 হলো 12 নম্বর প্রশ্নটা দেখো। একটু দ্বিধাদ্বন্দ্ব পাত সম্পর্কিত প্রশ্ন আছে। দ্বিধাদ্বন্দ্ব পাত কি? দ্বিধাদ্বন্দ্ব পাত সাধারণত দুটো ভিন্ন ধাতু দিয়ে তৈরি পাতকে যদি আমরা রিবেট করা থাকে, জয়েন করা থাকে, তাহলে সেটা একটা দ্বিধাতব পাত হয়। ঠিক আছে। এবার দ্বিধাতব পাতে সাধারণত বাইরে যে ধাতুটা থাকে আর ভেতরে যে ধাতুটা থাকে দুটো আলাদা আলাদা ধাতু। এবার যদি আমরা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করি, তাহলে যদি বাইরের ধাতুটির ধরো প্রসারণ গুণাঙ্ক ভেতরের ধাতুর তুলনায় বেশি, তাহলে কি হবে? পাতটা বেঁকে যাবে, ভেতরের দিকে বেঁকে যাবে। অর্থাৎ বাঁকের ভেতরে থাকবে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম, ঠিক আছে, সেটা থাকবে, এবং বাইরে থাকবে কি যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি। একইভাবে সংকোচন করলে উল্টো ঘটনা ঘটবে। ঠিক আছে। এইরকম ধরনের নানা রকম প্রশ্ন দিতে পারে। যেমন ধরো একটা প্রশ্ন হলো একটি দ্বিধাতব পাত এ ও বি দুটি ধাতু দ্বারা গঠিত। এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বি এর তুলনায় বেশি। পাতটিকে উত্তপ্ত করলে পাতটি উত্তপ্ত করলে বাঁকের কোন দিকে, বাঁকের বাইরের দিকে কোন ধাতু থাকবে ও ভিতরের দিকে কোন ধাতু থাকবে, এটা প্রশ্ন। দেখো একটি দ্বিধাতব পাত এ ও বি দুটো ধাতু দিয়ে তৈরি। ঠিক আছে। এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি হয়েছে? বি এর তুলনায় বেশি। পাতটি উত্তপ্ত করলে বাঁকের বাইরের দিকে কোন ধাতু থাকবে? ভেতরের দিকে। বলেছি যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি তার উল্টো দিকে বাঁক হবে, অর্থাৎ বাঁকের বাইরের দিকে থাকবে এ ধাতু ও ভিতরের দিকে থাকবে, কারণ এর দৈর্ঘ্য প্রসারণ বেশি, ভিতরের দিকে থাকবে বি ধাতু। ঠিক আছে। আরেকটা প্রশ্ন নিয়ে নাও। দ্বিধাতব পাতে
একটি ব্যবহার, একটি ব্যবহার লিখো। উত্তর, এটা থার্মোস্ট্যাট হিসেবে ব্যবহৃত হয়। থার্মোস্ট্যাট হিসাবে ব্যবহৃত হয়। আশা করি দেখে নাও, আশা করি তোমরা এই ভিডিও থেকে কঠিনের প্রসারণ সম্পর্কে যথাযথ ধারণা সঠিক করতে পেরেছো। অবশ্যই তোমরা বাড়িতে এই প্রশ্নগুলো লিখবে এবং তৈরি করে ফেলবে। ঠিক আছে, এই আশা নিয়ে আজকে এই ভিডিও শেষ করলাম।